স্বাগত শান্তবাজারে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি ইসরাত মুক্তি। আমার ওয়াইফের পরীক্ষা ছিল তো মাস্টার্সের, হঠাৎ করে গাড়ি ভেসে যায়, এখন এই অবস্থায় আছে। আউটলেটের মধ্যে তো হাঁটু পানি, সব ভিজে গেছে, আমার প্রোডাক্ট প্রায় 1 লাখের মতো নষ্ট হয়ে গেছে। দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হয়েছে এবং দেশের 8 জায়গায় ভারী এবং 8 জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে। খাল উদ্ধারের নামে যেটা হয় বা ড্রেনের পরিষ্কারের নামে যেটা হয়, এটা কিন্তু আসলে টেকসই সমাধান হচ্ছে না, এটাকে টেকসই করতে পারতে হবে। নাফি, আজ ভোর থেকেই ঝুম বৃষ্টি, আষাঢ়ের এই ঝুম বৃষ্টিতে আজ ডুবে গেছে পুরো রাজধানী আমরা দেখতে পেয়েছি এবং দিনভর এই জলবদ্ধতায় কিন্তু নগরবাসী নানা রকম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। শুধু তাই নয়, মুষলধারে এই বৃষ্টির পানি কিন্তু বিভিন্ন ব্যবসায়িক যে দোকানগুলো রয়েছে সেখানে ঢুকে পড়ায় ব্যবসায়ীরা কিন্তু অনেক ক্ষতির মুখোমুখি হয়েছেন। এবং এই দৃশ্য চলমান অনেক বছর ধরে দেখে আসে, ঢাকাতে বৃষ্টি হলে এমন জলবদ্ধতার সৃষ্টি হয় এবং নগরবিদরা যেটা বলছেন যে নগরের জলবদ্ধতা নিরসনের পরিকল্পনাতে সমস্যা রয়েছে। এ নিয়ে শান্তবাজারে জানাবো বিস্তারিত। স্টার্টআপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক পুরোদমে কাজ চলছে। এই ক্ষেত্রে ফিজিক্যাল স্টার্টআপ বা ফুয়েল লোড করা, সেটা এই ডিসেম্বরে একটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ডলারে কন্ট্রাক্ট হয়েছে, ডলারের বিপরীতে সেটা টাকা দিয়েছে। যে স্থিরতাটা ছিল, যে ধীরগতি ছিল, এখন তার নাই। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ। মুক্তি, এই যে জলবদ্ধতা নিয়ে আমরা যদি কথা বলি, এখন যদি আমরা রূপপুর পারমাণবিক নিয়ে আসলে কথা বলছি, দেখছিলাম আমরা একটি চিত্র এবং সেটা যন্ত্রাংশ আসতে দেরি হওয়ার কারণে ডিসেম্বরেও শুরু হচ্ছে না এই প্রকল্পের কাজ এবং মেয়াদ বাড়লেও তার খরচ কিন্তু বাড়ছে না। এই প্রকল্পের যে ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম, তারা বিলের 10% বাংলাদেশি মুদ্রা টাকায় নিতে রাজি হয়, কিন্তু পুরো কাজটি একটু সহজ হয়েছে। নাফি, এ নিয়েও শান্তবাজারে রয়েছে বিস্তারিত। তবে শুরুতেই রাজধানীতে জলবদ্ধতার প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই। নাফি, একদম শুরু করছিলাম, আষাঢ়ের ঝুম বৃষ্টিতে আজ আমরা দেখেছি ভোর 6টা থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 3.5 ঘন্টা মুষলধারে বৃষ্টি এবং এরপর ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে বেশ অনেকটা সময় ধরে। এই বৃষ্টির কারণেই কিন্তু পুরো রাজধানী আজ অচল হয়ে গেছে, কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি আমরা দেখেছি। তবে আজ যেহেতু ছুটির দিন ছিল, সেই দিক থেকে স্কুলগামী বা কলেজগামী বা অফিসগামী মানুষের সংখ্যা রাস্তায় তুলনামূলক কম ছিল। তারপরে অনেকে যারা প্রয়োজনে বেরিয়েছেন, দিনমজুর যারা রয়েছেন, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন আজকে। এবং এই ভোগান্তির কারণে ছিল জলাবদ্ধতা এবং জলাবদ্ধতার কারণে আজকে ছুটির দিন হওয়ার পরেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জ্যাম হয়েছে এবং অনেকের গাড়ি বিকল হয়ে যাওয়া, ইঞ্জিন বিকল হয়ে গেছে পানি ঢুকে যাওয়ার কারণে। এই বিষয়গুলো নানাভাবে ভোগান্তিতে এবং নগরবিদরা যেটা বলছে যে সঠিক পরিকল্পনা আর নাগরিক সচেতনতার অভাবে এই সমস্যাটা নিরসন হচ্ছে না বহু বছর ধরেই। সহকর্মীদের তথ্যচিত্রে বাকিটা জানাবেন আতাউর নিয়ম। ছুটির দিনে মুষলধারে এমন বৃষ্টি অনেকের কাছে কাঙ্ক্ষিত হলেও কিছু সময় যেতেই তার রূপ নেয় চরম ভোগান্তি আর আতঙ্কে। শেষ পর্যন্ত দুর্যোগে পরিণত হয় আষাঢ়ের বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে বৃষ্টি, থই থই পানিতে ডুবে যায় সড়কগুলো। আর এই বৃষ্টিতেই ছুটির দিনেও চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। কোথাও হাঁটু, কোথাও আবার কোমর সমান পানিতে চলাচল করতে দেখা গেছে নগরবাসীকে। রাস্তার সংস্কারে খুঁড়ে রাখা গর্তটিতে বৃষ্টির মধ্যে এভাবেই পড়ে যান এক মা ও তার সন্তান। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কগুলোতে বেশি বিপদে পড়তে হয়েছে নাগরিকদের। আমার যে টার্গেট থাকবে যে আধা ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে আমি পৌঁছায় যাবো, দেখা যাচ্ছে আমি 2-3 ঘন্টার মধ্যে আমি পৌঁছাতে পারবো না। একটা লোক আছে ড্রেনগুলো যে পরিষ্কার করবে, একটা লোক আছে, কিছু আছে। এদিকে ভারী বৃষ্টির সাথে রাজধানীর বিভিন্ন রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে সড়কে। এদিন চাকরির নিয়োগ পরীক্ষাও ছিল রাজধানীতে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক পরীক্ষার্থী। কি যে অবস্থা, ওই যে একটা গাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের সব কিছু অচল হয়ে গেছে, যে রাস্তার যানজট সৃষ্টি হয়ে গেছে, ড্রেনেজ ব্যবস্থা ভালো নাই। খুবই কষ্টে আছি আমরা। এই যে দেখতেছেন গাড়ি ঘোড়ার অবস্থা পানি বেঁধে রয়েছে, গাড়িগুলো সব বন্ধ হয়ে রয়েছে, আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। এক কোমর পর্যন্ত পানি, অবস্থা খারাপ। 3000টা গাড়ি আটকে গেছে, রোডঘাট বন্ধ হয়ে গেছে। ময়লা আবর্জনা, তারপরে এই যে পলিথিনগুলা, সব আবর্জনা গেলে ড্রেনেজ সিস্টেমগুলো ব্লক করে দিচ্ছে, এই জন্য পানিগুলো মানে সঠিকভাবে মানে ড্রেনেজ হচ্ছে না আর কি। আমার ওয়াইফের পরীক্ষা ছিল তো মাস্টার্সের, তো ওদের নিয়ে একসাথে ছিলাম,
এখন যে কোনো দিক দিয়ে তো যাওয়া লাগবে, তো হঠাৎ করে গাড়ি ভেসে যায়, এখন এই অবস্থায় আছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে দেশের কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে ধীরে ধীরে বৃষ্টি কমলেও দেশের উত্তরাঞ্চলে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে এবং কমে গেলেও দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে এবং যখন বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে তখন হয়তো বা দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে। জলাবদ্ধতা নিরসনে বছর বছর নানা প্রকল্পে বহু অর্থ ব্যয় হলেও তা থেকে মুক্তি মিলছে না রাজধানীবাসীর। বিশেষজ্ঞরা মনে করছেন পরিকল্পনাতেই রয়েছে গলদ। সুনাগরিক হিসেবে আমরা নিজেরাও কিন্তু নিজেদের দায়িত্ব পালন করি না। আমরা যেখানে সেখানে ময়লা ফেলি এবং প্লাস্টিকের ব্যবহার প্রচুর আছে। সিটি কর্পোরেশনও তাদের এই ময়লা কালেকশনের যে রেট, সেটার রেটটাও অনেক কম। ফলে এফিসিয়েন্সিটা যখন কম থাকে তখন এই পানির জলজটটা তৈরি হয়ে যায়। খাল উদ্ধারের নামে যেটা হয় বা ড্রেনের পরিষ্কারের নামে যেটা হয়, এটা কিন্তু আসলে টেকসই সমাধান হচ্ছে না। এটাকে টেকসই করতে পারতে হবে। টেকসই করতে হলে তাহলে সিটি কর্পোরেশনের যেমন এফিসিয়েন্সি বাড়াতে হবে, তেমনি আমাদের জনগণেরও সুনাগরিকের মতো আচরণ করা লাগবে। শনিবার বৃষ্টি কমে তাপমাত্রা বাড়ার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আতাউর নিয়ন, এখন, ঢাকা। জলাবদ্ধতার খোঁজ খবর রাখতে কাকরাইল এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ফরহাদ হোসেন, আর পান্থপথ থেকে আছেন সিউল আহমেদ। শুরুতেই যেতে চাই ফরহাদ বিন নূরের কাছে। ফরহাদ, জানাবেন যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো পানি রয়েছে সড়কে, 12 ঘন্টা হতে চললো, কেন এই পানি এখনো নামছে না? নাফি, আমরা আসলে এখন রয়েছে ঠিক কাকরাইল মোড়ে। একটু আপনাকে জানাই, আমরা যদি বলি যে মতিঝিলের এই পাশটা অর্থাৎ আরামবাগ থেকে শুরু করে এরপরে নয়াপল্টন, তারপরে কাকরাইল, এদিকে সব জায়গাগুলোতেই কিন্তু আমরা একটু ঘুরে দেখেছি। একটু আগেও আমরা দেখেছি যে এখনও এই হাঁটু পরিমাণ পানি রয়েছে এবং বিশেষ করে নটরডেম কলেজের সামনে সেখানেও কিন্তু এখনও প্রায় কোমর সমান পানি রয়েছে। এবং আমরা এই যে দুর্ভোগ, জনদুর্ভোগ, এই জলজটের কারণে সে বিষয়টা যদি একটু বলতে হয় যে এখানে কিন্তু যে সকাল 6টার দিক থেকে বৃষ্টি শুরু হয়ে সে বৃষ্টির পানি কিন্তু এখনও এখানে রয়েছে এবং এতে করে আমরা দেখছি যে 12টার দিকে আসলে বৃষ্টি একরকম শেষ হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত যে জলজটের কারণে মানুষের যে সীমাহীন ভোগান্তি সেটি কিন্তু এখানে একেবারে চোখে পড়বার মতো। অর্থাৎ আমরা দেখছি যে 7 ঘন্টা হয়ে গেছে বৃষ্টি শেষ হবার, তারপরেও কিন্তু এখানকার পানি একেবারে নিষ্কাশন বা একেবারেই নেমে যাবার যে বিষয়টি সেটি কিন্তু আমরা এখনও চোখে দেখছি না। আরেকটা বিষয় একটু বলতে হয় যে আমরা এখানে স্থানীয় যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন, যাদের বিভিন্ন দোকানপাট রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বিভিন্ন যে ম্যানহোলের ঢাকনাগুলো রয়েছে সেই জায়গায় ময়লা কিংবা পলি কিংবা বিভিন্ন রকমের বোতল, সেগুলোর কারণে অর্থাৎ পরিষ্কার থাকবার না কারণে কিন্তু পানিটা আসলে সহজে নেমে যাচ্ছে না। এবং আমরা দেখেছি যে একেবারে বেসমেন্টে বা আন্ডারগ্রাউন্ডে যাদের গাড়ির পার্কিংয়ের যে জায়গাগুলো রয়েছে আশপাশের বিভিন্ন ভবনের নিচে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে একেবারে এখনও সেখানে পানি রয়েছে এবং অনেক গাড়ি কিন্তু আসলে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ে গেছে। এবং আরেকটা বিষয় যদি বলতে হয় যে আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছিল, সে কারণে কিন্তু আজকে মানুষের অফিস আদালত কিংবা আজকে স্কুল কলেজের কোনো বিষয় ছিল না। তারপরও জীবিকার প্রয়োজনে অনেকেই কিন্তু বিভিন্ন প্রয়োজনে সড়কে অনেককে বের হতে হয়েছে এবং যারাই বের হয়েছেন প্রত্যেককেই কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। তো এই ছিল আমার কাছে কাকরাইল থেকে সবশেষ তথ্য। কাকরাইল থেকে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত ছিলেন ফরহাদ বিন নূর। এবার যেতে চাই পান্থপথে সিউল আমাদের কাছে। সিউল, জানাবেন যে 12 ঘন্টা হয়ে গেছে এই বৃষ্টি শুরু হয়েছিল, এখন পর্যন্ত আপনি যে জায়গাটায় আছেন সেখানে জলাবদ্ধতার খবর কি, আর জনজীবনে ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন সেখানকে? নাফি, সারাদিন তো আমরা আজকে এই পান্থপথ, ধানমন্ডি, 27 নম্বর, ফার্মগেট এই এলাকাগুলোতে ছিলাম, বিজয় সরণি। তবে যে জিনিসটি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আস্তে আস্তে মূল যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর
পানি কিন্তু নামতে শুরু করেছে এবং অনেকগুলো সড়কের পানি নেমেছে। তবে সবচেয়ে যেটি ভয়াবহ বিষয় সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আমার পিছে যে এই গলিগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ পান্থপথ এলাকার যে ভিতরে গলিগুলো রয়েছে কিংবা ধানমন্ডি কিংবা বিজয় সরণি সহ অন্যান্য জায়গার যে গলিগুলো রয়েছে, সেই গলিগুলোতে কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় হাঁটু পানি, অনেক জায়গায় গোড়ালি পর্যন্ত পানি জমে আছে। তার একটি বড় কারণ হচ্ছে এই যে বিভিন্ন গলিগুলো রয়েছে সেগুলো কিন্তু মূল সড়ক থেকে অনেকটাই ঢালু এবং সেই ঢালু গলিতেগুলোতে কিন্তু এখনো পর্যন্ত পানি নামতে পারেনি, কারণ এখানকার যে ম্যানহোলগুলো রয়েছে সেগুলোর আশেপাশে কিন্তু বন্ধ হয়ে আছে, সেগুলো বিভিন্ন ধরনের বোতল কিংবা প্লাস্টিকের কারণে এখনো পর্যন্ত বন্ধ। এবং একই সাথে আরেকটি বিষয় আপনাকে বলি, বিভিন্ন বাসাগুলোর যে আন্ডারগ্রাউন্ড গ্যারেজগুলো রয়েছে সেই গ্যারেজের ভিতরে কিন্তু সারাদিনই পানি ঢুকেছে, যার কারণে তারা কিন্তু সেই পানিগুলো বের করতে পারেনি। যারা এই মুহূর্তে কিন্তু অনেকগুলো বাসায় আমরা দেখেছি তারা ইঞ্জিন চালিত মোটরের মাধ্যমে কিন্তু সেই পানিগুলো বের করে আবার রাস্তায় দিয়ে দিচ্ছে। তবে একটি জিনিস আপনাকে বলি, সেটি হচ্ছে এই বৃষ্টি সকাল থেকে যে হলো প্রায় ভোর 6টা থেকে 12টা পর্যন্ত একটানা যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির ফলে কিন্তু আজকে সারাদিনই এই এলাকার বেশিরভাগ দোকানপাটগুলো কিন্তু বন্ধ ছিল, তারা আসলে ব্যবসা করতে পারেনি। আমরা অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, আজকে সরকারি একটি পরীক্ষা ছিল, আপনি নিশ্চয়ই জানেন যে সেই পরীক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তাদের জনজীবন কিন্তু অনেকটাই অচল হয়ে গিয়েছিল। তবে বিকালের পর থেকে আমরা দেখতে পেরেছি অনেক এলাকায় পানি নামতে শুরু করেছে এবং অনেকগুলো এলাকাতেই কিন্তু যারা বের হতে শুরু করেছে তারা তাদের যে দৈনন্দিন জীবনের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা করতে শুরু করেছে। এবং দুপুরের পর থেকে অর্থাৎ 1টার পর থেকে কিন্তু কিছুটা রোদও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং একই সাথে আরেকটি বিষয় আপনাকে বলি যে এখন আসলে যেই যা অবস্থাটা আছে যে বিভিন্ন এলাকার যে গলিগুলো সেখানে আসলে জলাবদ্ধতা এখনও কিছুটা রয়েছে এবং নিজ উদ্যোগেই কিন্তু অনেকেই এই জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে। নাফি, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর কাকরাইল ও পান্থপথ এলাকা থেকে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নাফি, আমরা একদম শান্তবাজারের আয়োজনের শুরু থেকে আজকের যে মুষলধারে বৃষ্টি এবং এই কারণে জলাবদ্ধতা সেটা নিয়ে কথা বলছিলাম। একটু বৃষ্টি হলেই কিংবা যদি বলি যে টানা কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টি হলেই রাজধানীর সড়কগুলোতে জলাবদ্ধতা এটা যেন দিন দিন একটি সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। এবং নগরবিদ যারা রয়েছেন তারা সবসময় বলে আসছেন এই যে খাল ভরাট করে বিভিন্ন উঁচু দালান নির্মাণ করা কিংবা ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণেই কিন্তু এই জলাবদ্ধতাগুলো আসলে হয় এবং এর কারণে নগরবাসীর তো চরম দুর্ভোগ পোহাতেই। তবে শুধু যে নগরবাসীরা দুর্ভোগ পোহান তা না, যারা ব্যবসায়িক রয়েছেন তারাও কিন্তু বেশ ক্ষতির মুখোমুখি হয়। এবং আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, এই চিত্রে দেখতে পাচ্ছি শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকায় মার্কেটে বৃষ্টির পানি ঢুকে পড়ে মালামাল নষ্ট হয়েছে। তবে বেশি ক্ষতিটা হয়েছে ঢাকার নিউ মার্কেট এলাকার মার্কেটগুলোতে। এ নিয়ে রকিবুল রাহাত জানাবেন বিস্তারিত। রাজধানীতে মাত্র 3 ঘন্টার বৃষ্টিতে জলে থই থই নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের নিচতলা। সেখানেই দোকানের পণ্য ভিজেছে কিনা পরীক্ষা করছেন এক দোকানি। সপ্তাহের প্রধান বেচাবিক্রির দিন শুক্রবারে এমন হাল নিউ মার্কেটের ভেতরেও। নেই কোনো ক্রেতা কিংবা হট্টগোল, চারিদিকে পানি। কোনো মতে পণ্য বাঁচাতে ব্যস্ত ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতায় মালামাল নষ্ট হয়ে লোকসানের সম্মুখীন হয় তারা। আর এমন দুর্ভোগ প্রতি বছরের। জোয়ারের মতো গিট দিয়া বাইরেইয়া 10 মিনিটের ভিতরে আমার দোকানের ভিতরে হাঁটুর উপরে পানি হয়ে গেছে এবং অনেক বই থাবাইয়াও আমি আর রক্ষা করতে পারি নাই। আজিমপুরে পানিগুলো দেখেন সম্পূর্ণটা নিউ মার্কেটের ভিতরে চলে যায়। এটার কারণে আমাদের নিউ মার্কেটটা নিচা, তাই আমাদের দোকানে ফ্লোরে আমরা মাল ডিসপ্লে দেই, ফ্লোরের উপরে পানি চলে গেছে। প্রায় 400-500 পিস মাল ভিজে গেছে পানিতে। নিউ মার্কেটের ভিতরে আমাদের দোকান 1.5 ফিটের মতো পানি হয়ে গেছে দোকানের ভিতরে, মানে আমাদের বেশ ক্ষতির সম্মুখীন আমরা এখন। যদিও গেল কয়েক বছর ধরে নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প নেয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তবে তা আশ্বাসেই সীমাবদ্ধ। কোটি কোটি টাকা খরচ করলো ড্রেনের জন্য, কিন্তু কোনো কাজ হয় না। সবসময় যত বৃষ্টি আসে পানি এরকম হইতেই থাকে। এখানে ছোট ছোট ড্রেন, এই জন্য মনে করেন এই পরিস্থিতিটা মানুষে ভোগতাছে। এখানে একটা মার্কেট, অনেকগুলি মার্কেট, এগুলো আপনার পুরো মার্কেটের পানিগুলো এক রোডে আসে। তারপরে ড্রেনগুলো আপনার বড় করতে হবে, এছাড়া এই পানি নামবে না। সাধারণ ব্যবসায়ীরা কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করলেও বণিক সমিতি এখনো ভরসা রাখছেন মেয়রের প্রকল্পে। শিক্ষণ নগঞ্জের খালগুলো উদ্ধার করছে, সেখানে সে বাধা পাচ্ছে, বাধা পাওয়ার জন্য কাজ করতে পারতেছে না। যদি কাজ করতে পারে, আমার মনে হয় পানি ওনাকে কাজ করতে, যদি মাননীয় প্রধানমন্ত্রী তাকে সহযোগিতা করে তাহলে কাজ করতে পারলে আমার মনে হয় এখানে পানি থাকবে না। নিউ মার্কেটের 1 নম্বর গেইটের বাইরের অবস্থা আরও বেগতিক। সড়কে কোমর সমান পানি, ফুটপাতের ব্যবসায়ীদের ভোগান্তিও চরমে।
আষাঢ়ের বৃষ্টিতে জলাবদ্ধতায় রাজধানীর পান্থপথ, মৌচাক, মিরপুরের মতো এলাকার ব্যবসায়ীরা পড়েছেন দুর্ভোগে। কাজীপাড়া, শেওড়াপাড়ার ফার্নিচারের দোকানে পানি ঢুকে পড়ায় নষ্ট হয়েছে লাখ টাকার পণ্য। লোকসানের পাশাপাশি জলাবদ্ধতায় ক্রেতারও দেখা নেই। আমরা সকাল থেকে বসে রয়েছি, এখন ব্যবসা করতে পারতেছি না, দোকানের ভিতরে কাস্টমার ঢুকতে পারতেছে না। আমাদের গোডাউনের ভিতরে পানি ঢুকে এই যে দেখতেছেন নষ্ট হয়ে যাচ্ছে অনেক মালপত্র। আউটলেটের মধ্যে তো হাঁটু পানি, আমি তো আউটলেটে কোনো কিছু গোছায় উঠতে পারিনি, সব ভিজে গেছে। আমার প্রোডাক্ট প্রায় 1 লাখের মতো নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ ও মাস্টার প্ল্যান অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের দাবি ব্যবসায়ীদের, নয়তো বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হবে দেশের বাণিজ্য খাত। রকিবুল রাহাত, এখন, ঢাকা। মুক্তি, শুধু রাজধানী না, রাজধানীর বাইরেও এই টানা বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে এবং সেখানকার জনজীবনও বেশ ভোগান্তি। যদি বলি গত 2 মাস যাবৎ সিলেট অঞ্চলের নগর জীবন বা আশপাশের জেলাগুলোতে আছে সেখানকার মানুষজনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যার কারণে এবং নতুন করে আবারও এই ভারী বর্ষণের কারণে নতুন নতুন জায়গা আবারও প্লাবিত হয়েছে। এবং এই যে টানা বর্ষণ, সেই সঙ্গে যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, এর কারণে কিন্তু সুনামগঞ্জ এই মুহূর্তে 3য় দফা বন্যার সংখ্যার মুখোমুখি রয়েছে। আপনি বলছিলেন নাফি যে টানা 2 মাস ধরে সেখানে বন্যা চলছে এবং বন্যার কারণে সেখানকার জীবনযাপন কিন্তু বেশ বিপর্যস্ত অবস্থায় রয়েছে। অনেক সড়ক ডুবে গেছে, এলাকাগুলো ডুবে গেছে, ঘরবাড়ি, এমনকি ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু বন্যার পানি ঢুকেছে। সব মিলিয়ে কিন্তু সেখানে আসলে জীবনযাপনের পরিস্থিতিটা বেশ নাজুক অবস্থায় রয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন রয়েছে শামীমুর রহমান শাম্মীর। ভোররাত থেকে কখনো মুষলধারে, কখনো থেমে থেমে অবিরাম বৃষ্টি, তাতে নাজেহাল অবস্থা জনজীবনে। গেল 2 মাসে 3 দফা বন্যায় নাকাল হয় সিলেটবাসী। সেই বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও টানা বৃষ্টিতে নতুন করে জলাবদ্ধতার কবলে নগরবাসী। এরই মধ্যে জলাবদ্ধতা তৈরি হয়েছে নগরীর যতনপুর, মেন্দিবাগ ও উপশহরের কয়েকটি জায়গায়। বৃষ্টিতে কাক ভেজা হয়ে গন্তব্যে গেছেন অনেকেই। এতে জনমনে আবারও তৈরি হয়েছে বন্যার আতঙ্ক। বারবার বৃষ্টি হচ্ছে, বারবার বন্যা হচ্ছে। দেখেন আমি হসপিটালে যাব, রাতকে মনে করেন 12টার দিকে ওষুধ আনছি, এখন আবার বন্যা হয়ে গেছে। এই এলাকাত বৃষ্টি হইলে এই দিনে নিচে সালা ফ্ল্যাটগুলা ওই দেখেন আপনি, এগুলা তো সব ডুবিয়ে যায়। ব্যবসাও তো একবারে লটো, ব্যবসা একদম নাই, একবারে জিরো ব্যবসা। এটা কালভার্ট কিছু আছে আপনার, ইটারে কাম করাইতে হইব আপনার। এর আগে এই এলাকার জলচাষ বন্ধ হইব, এর আগে হইতো না। এদিকে আবারও ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কবলে ভাটির জেলা সুনামগঞ্জ। এরই মধ্যে সুরমা নদীর তীরবর্তী আরপিন নগর, সাহেববাড়ি ঘাট, বড়পাড়া, মল্লিকপুর, নবীনগর, ষোলঘর ও লঞ্চঘাট এলাকায় পানি প্রবেশ করেছে। ডুবে গেছে পৌর শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাট। আবারও ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। তলিয়ে গেছে সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক। জেলা শহরের সাথে যান চলাচল বন্ধ রয়েছে তাহিরপুর উপজেলার। এই নিয়ে 3য়বার পানি বাড়ায়, কিন্তু আমরা খুব আতঙ্কের মধ্যে আছি ভাই। আমরা আসলে কি করি এখন আমরা আসলে বুঝতে পারতেছি না। এদিকে রিক্সা হওয়া যায় না, দোকানে যাইতে গেলে অনেক পানি ভাঙা যাওয়া লাগে। এদিকে তো চলাচলের খুব অসুবিধা হয়, আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। আরো 2বার বন্যা হয়েছে, আরেকবার গেছে, 3বারও গেছে বন্যা। উত্তর আরবিন নগর সুনামগঞ্জ এবার অবস্থা খারাপ। চারিদিকে বন্যার যে অবস্থা, খুব কষ্ট হচ্ছে চলাফেরার জন্য। রাস্তাঘাটে কোমর পানি, বাজার থেকে গিয়া মোমবাতি, এনজি পানি, কারেন্টের ডরে। আবহাওয়া পূর্বাভাসের তথ্য মতে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাতে আবারও বন্যার শঙ্কা তৈরি হয়েছে। রাত থেকে ভারী বৃষ্টিতে থই থই পানি গাজীপুর মহানগরীর কলেজ গেট, শফিউদ্দিন রোড, টঙ্গী বিসিক, চেরাগ আলীসহ অর্ধশতাধিক এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও বাজার। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে মালামাল। দেখেন নোংরা পানি, এর মধ্যে যাচ্ছি, অনিশ্চিত গোসল করতে হবে, কাপড়ও পরিষ্কার করতে হবে। 10 মিনিট 20 মিনিট এরকম বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, প্লাস এই যে পানি সরতে চায় না। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, সারাদিনও লেগে যায় পানি সরতে। অনেক সময় রিক্সা নিয়ে গাদ্দায় পড়ে জায়গা, অনেক রুগী নিয়ে গাদ্দায় পড়ে জায়গা দেখা যায় না। ময়লা আবর্জনা, তারপরে যত বৃষ্টি হয় আমাদের ড্রেন লাইনগুলো অত বড় না এত পানি যাওয়ার জন্য। যখন নির্বাচন আসে তখন তো জনপ্রতিনিধিরা আসে, বিভিন্ন রকম আমাদের কথা বলে, এই করব ওই করব, বাস্তবে কিছুই না। শামীমা রহমান শাম্মী, এখন।
যন্ত্রাংশ আমদানিতে দেরি হওয়ায় আগামী ডিসেম্বরে উৎপাদনে যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1 বছর সময় বাড়িয়ে লক্ষ্য ধরা হয়েছে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত। তবে আসার কথা মেয়াদ বাড়লেও বাড়বে না খরচ। আর বাংলাদেশের 10% প্রকল্প খরচ বাংলাদেশি মুদ্রা টাকায় নিতে রাজি হয়েছে রাশিয়ার ঠিকাদার প্রতিষ্ঠান রোসাটম। এর মধ্যে সঞ্চালন লাইনের বাকি থাকা কাজ শেষ করতে চায় পিজিসিবি। মাঝার মাহবুব জানাবেন বিস্তারিত। আগামী ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে সময় বাড়ানো হয়েছে আরও 1 বছর। 2025 সালের ডিসেম্বরে উৎপাদনে যেতে পারে বিদ্যুৎ কেন্দ্রটি। পরিকল্পনা অনুসারে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার কথা ছিল 2022 সালের ডিসেম্বরে, আর বাণিজ্যিক উৎপাদন শুরুর কথা ছিল 23 ডিসেম্বরে। এরপর এটি পিছিয়ে চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হয়। তবে গেল ফেব্রুয়ারিতে রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ চুক্তির মেয়াদ বাড়ানো হয় 2025 সাল পর্যন্ত, আর পুরো প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় 2027 সাল পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী বাড়বে না প্রকল্প খরচ। মূলত করোনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময়ে মূল প্রকল্প ও পিজিসিবির সঞ্চালন লাইনের যন্ত্রাংশ আমদানিতে দেরি হওয়ায় বিলম্ব হচ্ছে উৎপাদনে যেতেও। যদিও আগামী ডিসেম্বরে পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। এখন আমরা অনবোর্ড, যে স্থিরতাটা ছিল, যে ধীরগতি ছিল, এখন তা নাই। আমাদের মেইন জিনিস হলো আমাদের যমুনা নদী এবং ব্রহ্মপুত্র এটা পার দিতে হবে। এটা ট্রান্সমিশন লাইনটা একটা বড় বিষয়। আবার তাদের দিকে সাবস্টেশনগুলো তৈরি করাও বড় বিষয়, পাওয়ার প্ল্যান্ট, এবং রাশিয়ান সাইডেও তাদেরকে সাবস্টেশনটা তৈরি করতে হবে। এটা হলো বড় বিষয়। এগুলি করতে গিয়ে আমরা দেখলাম যে এই বছরের শেষ নাগাদ তো পরীক্ষামূলকভাবে হবে। আমরা আশা করতেছি যে পুরোপুরি সফলভাবে বিদ্যুৎ আনতে পারবো আগামী বছরের শেষ নাগাদ। সঞ্চালন লাইন নিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ পিজিসিবি বলছে তাদের কাজ শেষ হবে উৎপাদনে যাওয়ার আগেই। রূপপুর থেকে বাঘাবাড়ি পর্যন্ত 230 কেভির মোট 65 কিলোমিটার ও বগুড়া পর্যন্ত 400 কেভির মোট 90 কিলোমিটার লাইন নির্মাণ কাজ শেষ। সবশেষ জুন মাসে প্রস্তুত হয়েছে আমিনবাজার কালিয়াকৈর পর্যন্ত 400 কেভির 51 কিলোমিটার লাইন। এছাড়া রূপপুর গোপালগঞ্জ 400 কেভির 146 কিলোমিটার লাইনের বাকি থাকা 10% কাজ শেষ হবে আগামী সেপ্টেম্বরে। আর রূপপুর ধামরাই 230 কেভির 145 কিলোমিটার লাইনের বাকি থাকা 5% রিভার ক্রসিং ও রূপপুর ঢাকা 400 কেভির 147 কিলোমিটার লাইনের বাকি থাকা 10%-এরও বেশি কাজ শেষ হবে আগামী বছরের সেপ্টেম্বরে। এর মধ্যে রিভার ক্রসিং থাকায় সময় বেশি লাগছে কম দূরত্বেও। রূপপুর প্রকল্পের মূল অংশে প্রথম ইউনিটের কাজ শেষ 90%। আগামী ডিসেম্বরে চুল্লিপাত্রে জ্বালানি প্রবেশ করানো হবে বলে জানালেন প্রকল্প পরিচালক। ভৌত কাঠামো 90% শেষ হয়েছে। পরবর্তী পর্যায়ে যে ইকুইপমেন্টগুলি ইনস্টল হয়েছে তার স্টার্ট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক, সেই স্টার্ট আপ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট ওয়ার্ক পুরোদমে কাজ চলছে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা হলো সবচেয়ে বড় মাইল ফলক ফিজিক্যাল স্টার্ট আপ বা ফুয়েল লোড করা, সেটা এই ডিসেম্বরে একটা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা আশা করতেছি যে এই কার্যক্রমগুলি, ধারাবাহিক কার্যক্রমগুলি আমরা সম্পন্ন করতে পারব। এদিকে প্রকল্প খরচের জন্য চুক্তি অনুযায়ী বছরে বরাদ্দ করা মোট অর্থের 10% দেয় বাংলাদেশ। ডলারের সংকট ও দাম বাড়ায় নিয়মিত বিল পরিশোধ সহজ করতে গত মে মাসে আলোচনায় বসে দুপক্ষ। এতে চুক্তির বাইরে গিয়েও টাকায় অর্থ নিতে রাজি হয় রাশিয়ান ঠিকাদারি সংস্থা রোসাটম। এতে কাজ আরও সহজ হয়েছে। তাদেরকে যেটা হলো ডলারে কন্ট্রাক্ট হয়েছে, ডলারের বিপরীতে সেটা টাকা দিয়েছি। এবং এই ক্ষেত্রে এই টাকাটা তারা এখানকার যে সাবকন্ট্রাক্টর আছে সেই সাবকন্ট্রাক্টরকে পেমেন্টের কাজে ব্যবহৃত করা হবে। সেক্ষেত্রে এটা কোনো সংকট না। সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প রূপপুরে গত বছরের 5 অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে পারমাণবিক জ্বালানির প্রথম চালান তুলে দেয় রাশিয়া। 33তম সদস্য হিসেবে পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ। এ প্রকল্পে খরচ হবে প্রায় 1,14,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে 22,052 কোটি, আর রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে 91,040 কোটি টাকা। মাঝার মাহবুব, এখন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে আজ বিকেলে শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা জানান কাল সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এতে দেশের বেশ কিছু জায়গায় সংঘর্ষ বাধে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ শেষে শাহবাগ মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনে যোগ দেয়। শাহবাগ মোড় অবরোধে প্রায় কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সরকার কিন্তু প্রথম থেকেই দায় এড়াচ্ছিল এবং বলছিল তাদের কিছু করার নেই। গতকালকে কিন্তু হাইকোর্ট মহামান্য আদালত আমাদের বক্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ কথাই বলেছে। আমরা সেই বক্তব্যকে স্বাগত জানিয়েছি। চাকরির জন্য আমাদের কি প্রতিযোগীর অভাব না হয় এবং সেখানে যদি আপনার কোটাটা থাকে তাহলে আমাদের মতো এই যে কৃষকের সন্তানরা আমরা কি করে খাবো। আমরা কোটা সংস্কার চাচ্ছি, আমরা বাতিল না। এবং আমাদের কথা একেবারেই পরিষ্কার, প্রথম থেকে 20তম গ্রেডে কোটা যৌক্তিকভাবে সংস্কার করা হবে। আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। সান্ধ্যবাজারে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। বৃষ্টিতে সরবরাহ কমেছে নানা পণ্যের। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় রাজধানীর বাজারে ছুটির দিনে ক্রেতা ছিল অনেকটাই কম। কিছু সবজির দামে এসেছে পরিবর্তন। সপ্তাহ ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে অনেক সবজিতে। অন্যদিকে বন্যা ও বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় বেড়েছে মাছের দামও। শাহাদাত অভ্র জানাবেন বিস্তারিত। ক্রেতার আশায় বসে আছেন রমিজউদ্দিন, কিন্তু বৃষ্টিতে যেন সব আশায় গুড়ে বালি। ভোর থেকে বৃষ্টির তোড়ে অনেক ক্রেতাই আসতে পারেনি বাজারে। তার উপর জলাবদ্ধতায় পানির মধ্যেই বসিয়েছেন দোকান। কিনা হারছি মানুষ আবো না, আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি সাবলে মানুষ তো কথাই কিনছি তো মনে হয় মানুষের লাগে। আমি তো আর খাওয়া নাকি এটি কিনিনি, লোকের লাগে কিনছি। আমি শুক্রবারের দিন বললাম বাজার ভালো হবো, নামছে বৃষ্টি আর খুলে না। তো জলাবদ্ধতার কারণে কাস্টমার কালকে তুলনায় অনেক কম, এখন পর্যন্ত বেচতে পারতেছি। পাইকারি বাজারেও ক্রেতা না পেয়ে অনেকেই ফেলে গেছেন সবজি। পানিতে ভাসতে দেখা যায় লাউ, বেগুন সহ অনেক সবজি। ক্রেতা শূন্য বাজার, তবুও দাম বেড়েছে অনেক পণ্যেই। বেড়েছে আলুর দাম, 10 টাকা বেড়ে হয়েছে 70 টাকা। পেঁয়াজের দাম বেড়েছে, হয়েছে 120 টাকা। 200 টাকার কাঁচামরিচ দাম বেড়ে হয়েছে 250 থেকে 300 টাকা। জলাবদ্ধ সড়ক পেরিয়ে যারা এসেছেন বাজারে, তাদের অভিযোগ দাম নিয়ে। দাম সবকিছুরই বাড়তি। এখন অ্যাকচুয়ালি তো জানেন এখানে একটা সিন্ডিকেট হয়ে যায়, বৃষ্টি হলেই সবাই দাম বাড়ায় দেয়। দিন দিন জিনিসটার দাম বাড়তেছে, তো আমাদের বেতন কায় তো বাড়তেছে না, খরচ বাড়তেছে। তুলনামূলক বাজারের প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। আমি জানি না বৃষ্টির কারণে কিনা, এমনিতেই সবকিছুর দাম তো বেশি। এই গতানুগতিকই তো চলতেছে। এই যে 40 টাকা নিলাম, এই যে পটল 40 টাকা, পেঁপে 50 টাকা, ওই যে 80 টাকা। ওরা তো আপনার পাইকারি খুচরা কেনে, ওদের দাম আপনার দামেই কেনা আছে, ওরা তো ওইভাবে লস দিয়ে বিক্রি করবে না। দাম কমার তালিকায় আছে ঢেঁড়স, পটল, বেগুন, করলা, টমেটো, লেবু, লাউ, কুমড়া সহ অনেক পণ্যে। 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে এসব সবজিতে। অন্যদিকে কমেছে ডিমের দামেও। 150 টাকার ডিম 140 টাকা দরে পাওয়া যাচ্ছে। 150 500 ছিল, এইসব 140। মাঝে মধ্যে বাইরে যায়, আবার মাঝে মধ্যে আবার কমে যায়, উঠানামা করে এই আর কি। তো কমের মধ্যে থাকলে ভালো হয় আর কি আমাদের জন্য। মাছের বাজারে বেড়েছে দাম, সরবরাহ কম থাকায় উচ্চ মূল্য বলে জানান বিক্রেতারা। ক্রেতার সংখ্যা কম, কিন্তু তাতেও দর যেন কমছেই না। চাষের মাছ ও দেশীয় মাছে দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। ক্রেতাদের দাবি বাজারে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থায় নজর দিতে হবে। সাথে সাথে দাম নিয়ন্ত্রণে বাড়াতে হবে বাজার তদারকি। শাহাদাত অভ্র, এখন, ঢাকা।
ছুটির দিনে বগুড়ায় আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম, সাথে বেড়েছে আদা ও রসুনের দামও। সপ্তাহ ব্যবধানে 90 টাকার পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 105 টাকায়, খুচরা বাজারে তা 120 টাকা। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে। পেঁয়াজের ঝাঁজে নাজেহাল সাধারণ ক্রেতা। লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে এখন খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা কেজি দরে। সাথে আদা ও রসুনের দামও বাড়তি। আয়ের সাথে বাজার দরে হিসাব মিলাতে পারছেন না ক্রেতারা। স্বস্তি পেতে তারা চান বাজার তদারকি ও নিয়ন্ত্রণ। ইনকাম খুব বাড়তেছে না, কিন্তু জিনিসপত্রের দাম প্রতিদিনই লাফায় লাফায় বাড়তেছে। পেঁয়াজ থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন, মরিচ সবেরই দাম বেশি। সেই হিসেবে আমাদের অবশ্যই কষ্ট হচ্ছে। দাম তো অনেক বেশি ভাই, যার জন্য সবাই মানে আগে 1 কেজি খেতাম, এখন 1 পদে 2 দিনও যায় না। সমস্যা তো অনেক সমস্যা। তো আমার তো মনে হচ্ছে সিন্ডিকেট, এটা পেঁয়াজের বাজার একটু বেশি। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে দাম বাড়ায় তাদের বাড়তি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে। আর পাইকারি বিক্রেতারা পাবনার আড়তে দাম বাড়ার অভিযোগ তুলছেন। পাবনাতেই আপনার 105 টাকাতে 60 টাকা কেজি বিক্রি হইতেছে, 4200-4300 টাকা মনে ওখানেই। এখানে আমরা 105 টাকা থেকে 108 টাকা বেচতেছি। আর এলসি পেঁয়াজ বেচতেছি 87 থেকে 85 টাকা। এখান থেকে 2.5 থেকে 3 টাকা কেজি খরচা, তারপরে হচ্ছে 1 কেজি 1 বস্তা পেঁয়াজ 1-1.5 কেজি পেঁয়াজ ঘাটতি হয়। আমরা 10 থেকে 112 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করি। আবার যারা নিয়ন্ত্রণ কিনে বিক্রি করে তারা হয়তো 120 টাকা কেজি বিক্রি করে। দেশি যেটা দেশি রসুন ওইটা 220 টাকা খুচরা বিক্রি হচ্ছে, আর আদা বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা কেজি। পেঁয়াজ বিক্রি হচ্ছে ওই 100 থেকে 115 টাকা সর্বোচ্চ বাজার। রসুন বিক্রি হচ্ছে 220 দেশিটা, আর ইন্ডিয়ান গুলো বিক্রি হচ্ছে 160, 180। আদা সর্বোচ্চ 240, সর্বোচ্চ 260 বিক্রি হচ্ছে। 115 থেকে 120 টাকা কেজি খুচরা বাজারে কেনা হচ্ছে। আপনার মনে করেন 8 টাকা, 10 টাকা, 12 টাকা বস্তা কাটা হচ্ছে। ভারত পেঁয়াজ রপ্তানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় আমদানিতেও বেশি দাম পড়ছে, তাই বাজার ঊর্ধ্বমুখী। তবে মিশর ও চীন থেকে পেঁয়াজ আনতে ঋণপত্র খোলা হয়েছে। আমদানিকৃত পেঁয়াজ বাজারে এলে দাম কিছুটা কমতে পারে বলে জানান ব্যবসায়ীরা। আমরা চাই না মিশর, এগুলো বিভিন্ন দেশ থেকে কিন্তু অলরেডি আমরা পেঁয়াজ আমদানির জন্য অলরেডি ব্যবস্থা নিয়েছি। ওগুলো পেঁয়াজও কিন্তু চলে আসবে, আসলে বাজারের নিয়ন্ত্রণ চলে আসবে। আর দেশি যে পেঁয়াজটা আছে এটা আপনারা মনে করেন যে হাটে বাজার বেশি হওয়ার কারণে আপনার বাজারে বেশি হচ্ছে পেঁয়াজটা। কারণ আজকে যেরকম আমরা হাটের বাজার খুঁজলাম 4000 টাকা মন, ওখানেই পেঁয়াজ বাজার 4000 টাকা পেঁয়াজ ওখানে মনে হলে আপনার ধরেন 100 টাকার ওখানেই পড়তে হয়ে যাচ্ছে পেঁয়াজ। বগুড়া রাজাবাজারে পাইকারিতে দেশি পেঁয়াজ 105 টাকা, ভারতীয় 88 টাকা, দেশি রসুন 180 টাকা, চীনা রসুন 155 টাকা এবং আদা 210 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাজিদুর রহমান, এখন বগুড়া। শান্ত বাজারে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত। দেখছেন শান্ত বাজার। মুক্তি, আম এবং রংপুরে এই হাড়ি ভাঙা আম, এই সুমিষ্টি ফলটি ইউরোপ সহ বেশ কয়েকটি দেশে এবছর রপ্তানি শুরু হয়েছে। তবে কত টাকায় বা কি পরিমাণ বা কয়টি দেশে আম এই রপ্তানি হচ্ছে সেই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ধারণা করা হচ্ছে এবছর আম থেকে প্রায় $1,00,000 বেশি আয় হতে পারে। আর যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যে রপ্তানি নীতিতে পরিবর্তন আনতে হবে, সেই সঙ্গে এই যে পুরো প্রক্রিয়াটি সেটিও একটু সহজ করতে হবে। সহকর্মী আমিরুল বাপির প্রতিবেদন রয়েছে। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। রবীন্দ্রনাথের কবিতার মতো এখন জ্যৈষ্ঠের ঝড়ে আম কুড়াবার ধুম পড়ে কিনা তা জানা না থাকলেও সকালে উঠে আম বাগানীদের ব্যস্ততা বেড়ে যায় অনেক। বাগান থেকে কাঁচা আম পেড়ে নিয়ে কেউ যান হাটে, কেউ বা আবার সরাসরি পাঠিয়ে দেন ভোক্তার কাছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, নওগাঁর পাশাপাশি রংপুরের হাড়িভাঙা আমের জনপ্রিয়তা বাড়ছে দিনকে দিন। এবছরের শুরুতে জিআই পণ্য হিসেবে স্বীকৃতিও মিলেছে সুস্বাদু এই আমের। আঁশ কম এবং প্রচুর মিষ্টতার কারণে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে এই আম।
এই হাড়িভাঙ্গা আমটি মানে এতটাই সুস্বাদু এবং এটি হচ্ছে আঁশমুক্ত জাতের আম। তাছাড়া এই আমের যে চোঁচা যেটাকে বলা হয় বা ছাল বলা হয় ওটা একদম পাতলা, এ কারণেই এই আমটি অনেক সুস্বাদু। মৌসুমের শুরু থেকেই দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা এসে জড়ো হন রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জে। নিজেরা দেখে শুনে বাগান থেকে সংগ্রহ করেন ভালো মানের আম। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই আম পৌঁছে যায় সারা দেশে। সোর্সিংটা আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় ক্লিয়ার রাখি কাস্টমারের সাথে, যে পণ্যটা আমি কোন জায়গা থেকে নিচ্ছি, এবং আমি অন স্পটে থেকে পণ্যগুলো যাচাই বাছাই করে কাস্টমারকে দিচ্ছি কিনা। জিআই স্বীকৃতি পাওয়ার পর এই প্রথম জার্মানি সহ বেশ কয়েকটি দেশে আম রপ্তানির খবর সাড়া ফেললেও বেশ কয়েক বছর ধরেই হাড়িভাঙ্গা যাচ্ছে বিদেশে। ভারতের পাশাপাশি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতে নিয়মিতই যাচ্ছে আম। এবছর নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জার্মানিতে আম রপ্তানি হয়েছে। অস্ট্রেলিয়াতেও পাঠানোর প্রক্রিয়া চলছে হাড়িভাঙ্গা আম। তবে বেশিরভাগ আম রপ্তানিকারকরা নিজেদের মতো করে পাঠানোয় সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কৃষি বিভাগের কাছে। এখন পর্যন্ত 900 কেজি আম পাঠানো হয়েছে বলছেন তারা। রপ্তানিকারকরা বলছেন মৌসুম শেষ না হলে ঠিক কী পরিমাণ আম রপ্তানি হয়েছে তা বলা মুশকিল, আর শুধু হাড়িভাঙ্গার তথ্য পেতে আরও সময় লাগবে। সব ধরনের ফল মিলিয়ে গত বছর জুলাই থেকে এবছর মে পর্যন্ত প্রায় $22 মিলিয়ন আয় হয়েছে রপ্তানি থেকে। আমের মতো পচনশীল পণ্য পাঠাতে বেশ ভোগান্তি পোহাতে হয় রপ্তানিকারকদের। আম সংগ্রহ থেকে শুরু করে কাঙ্ক্ষিত দেশে পৌঁছানো পর্যন্ত আম ভালো রাখতে নির্ভর করতে হয় বিমান পরিবহনের ওপর। গত বছরের 20% প্রণোদনা কমে এবছর 10% হওয়ায় আম রপ্তানিতে প্রভাব পড়ার শঙ্কা রপ্তানিকারকদের। গত 3 বছর থেকে আম পাঠাচ্ছি আমি মক্কায়। এখানকার চেয়ে একটু রেটটা ওখানে আমার যাতায়াত সহ সব খরচ সহ 300-350 টাকা কেজি পড়ে যায়। সরকার হচ্ছে রপ্তানি খরচের যে ট্যাক্সটা আছে এই ট্যাক্সটা কমায় দিতে হবে আমাদেরকে। প্লেনের ভাড়া যেটা গত বছর যে ভাড়া ছিল এই ভাড়াটা মোটামুটি ধরনের 60 থেকে 70% বৃদ্ধি পাইছে। কোনো দেশের ক্ষেত্রে 100% বৃদ্ধি পাইছে। এইটা একটা মূল একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। প্রণোদনা পাইতাম হচ্ছে আগে পাইতাম 20%, এবছর থেকে আমরা 15% পাওয়া শুরু করছি, কিন্তু এই মাসের জুলাই মাসের 1 তারিখ থেকে এই প্রণোদনাটা 10% করে দিচ্ছে। তো এইটা কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ, আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। অন্য আমের তুলনায় বেশি সংবেদনশীল হওয়ায় দ্রুত পচে যায় হাড়িভাঙ্গা। এটার মেয়াদ বাড়াতে গবেষণা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আর আমের রপ্তানি বাজারকে সুদৃঢ় করতে রপ্তানি নীতিতে পরিবর্তন ও ছাড়ের কথা বলছেন উন্নয়ন সংশ্লিষ্টরা। ফল নিয়ে গবেষণা করে থাকেন, তারা গবেষণা করছেন কিভাবে এটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখা যদি যায় তাহলে দেখা যাবে যে বা তাদের যে এই যে সেলফ লাইফ আর কি, সেলফ লাইফটা যদি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু বিদেশে রপ্তানি করা সহজ হবে। যখন বাজার সম্প্রসারিত হবে তখন কিন্তু পণ্যের দামটাও তখন বাড়িয়ে নেওয়ার সুযোগটা তৈরি হবে। একেবারে প্রাথমিক পর্যায়ে আমাদের বাজার সম্প্রসারণের জন্য সরকারি কিছু ছাড় দিয়ে হলেও এই উদ্যোগটা গ্রহণ করা দরকার। একই সাথে যেই মাধ্যম দিয়ে এই পণ্যগুলো ভোক্তার কাছে পৌঁছচ্ছে সেই মাধ্যমগুলো যেন সততার সাথে স্বচ্ছতার সাথে ব্যবসাটা করে। জিআই স্বীকৃতি পাওয়ার আগে থেকেই রংপুরের হাড়িভাঙ্গা আম দেশের গণ্ডি পেরিয়েছে, কিন্তু এতদিন শুধু আশেপাশের দেশেই সেগুলো সীমাবদ্ধ ছিল। স্বীকৃতি পাওয়ার পর সারা বিশ্বে এই হাড়িভাঙ্গার সুনাম ছড়িয়ে দেওয়ার সম্ভাবনার দুয়ার তৈরি হয়েছে। আম সংশ্লিষ্টরা বলছেন রপ্তানিযোগ্য করতে হলে হাড়িভাঙ্গা আমের গুণগত মান আরও উন্নীত করতে হবে। এছাড়াও সরকারকে নিতে হবে আরও বেশ কিছু পদক্ষেপ। তার মধ্যে সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো রপ্তানির খরচ কমিয়ে দেয়া অথবা শূন্যের কোটায় নামিয়ে আনা। আমিরুল বাপ্পি, এখন রংপুর। শান্তবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। এবারে আন্তর্জাতিক। নেপালে ভূমিধসে 2টি বাস ভেসে গেছে নদীতে, নিখোঁজ অন্তত 65 জন আরোহী। শুক্রবার ভোররাতে ত্রিশুলী নদীর শিমলতল পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এর আগে চলমান অতিবৃষ্টি, বন্যা, ভূমিধসে ভারত ও নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় কমপক্ষে 323 জনে। বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে আসাম, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে। নুসাদ কামালের প্রতিবেদন।
এক শহর থেকে অন্য শহরে কয়েক ঘন্টার পথ রূপ নিল অন্তিম যাত্রায়। হিমালয় কন্যা নেপালে বৈরী আবহাওয়ায় দুটি যাত্রীবাহী বাস নদীতে ভেসে নিখোঁজ অর্ধ শতাধিক আরোহী। স্থানীয় সময় শুক্রবার ভোররাত 3:30টার দিকে রাজধানী থেকে 100 কিলোমিটার দূরে চিতওয়ান জেলায় ত্রিশুলী নদীর শিমলতল পয়েন্টে ঘটে এ দুর্ঘটনা। ভূমিধসের তোড়ে সড়ক থেকে নদীতে পড়ে যায় বাস দুটি। পুলিশ জানিয়েছে ভেসে যাওয়া কাঠমান্ডুগামী বাসটিতে 24 জন আরোহী ছিলেন, অন্যটিতে ছিলেন 41 জন। বাসের জানালা থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছেন 3 জন। 7 ভারতীয় সহ নিখোঁজ বাকিদের সন্ধানে চলছে অভিযান। একই সড়কে কাছাকাছি সময়ে আরেকটি বাস দুর্ঘটনায় নিহত হন আরও একজন। দুর্ঘটনায় শোক জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড। মধ্য জুন থেকে বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণ গেছে 90 জনের বেশি মানুষের। একই পরিস্থিতি প্রতিবেশী ভারতেও। বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ী সহ ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে, এখনও পানির নিচে আসামের বড় অংশ। বন্যা দীর্ঘায়িত হতে থাকায় ডুবে গেছে 1 লাখ একর কৃষিজমি, ভেসে যাচ্ছে শয়ে শয়ে গবাদি পশু। পানিবন্দী অন্তত 14 লাখ মানুষ। চলতি মৌসুমে রাজ্যটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি 100-র কাছাকাছি। घर को जो जितना सामान था सब आपका घर का अंधारे में रह गया है। आदमी जैसे जैसे भागा हुआ है इधर में, तो जितने भी सामान है सब डैमेज हो गया है। বৃহস্পতিবার পর্যন্ত শুধু আসাম, উত্তর, মধ্য ও হিমাচল প্রদেশে চলতি মৌসুমে বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 235 জনে। 15 জুন থেকে 9 জুলাই পর্যন্ত 3 সপ্তাহে মধ্যপ্রদেশেই দুর্যোগে প্রাণ গেছে প্রায় 100 মানুষের। অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 268টি গ্রামের বাসিন্দা, প্রাণ গেছে 450 গবাদি পশুর। উত্তরপ্রদেশে বজ্রপাতে, হিমাচলে পানিতে ডুবে মৃত্যু হয়েছে অর্ধ শতাধিক মানুষের। ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বড় অংশ পানিবন্দী। অতিবৃষ্টির কারণে রাজধানী দিল্লিতেও খাল উপচে পড়ে ভেসে গেছে অনেক এলাকা। रात को 12-12:30 बजे करीब हमें खबर मिली कि नहर का पानी का जो रास्ता है वो टूट चुका है और एकदम से सारा पानी आ गया। लोगों को मौका नहीं मिला अपने घर के सामान वगैरह निकालने के लिए, तो लोगों ने जल्दबाजी में क्या किया, अपने छोटे छोटे बच्चों को लेकर घर से निकलने की कोशिश करी और वहां जाने की कोशिश करी जहां पानी नहीं था। পশ্চিমবঙ্গে শুক্রবারও ঝরছে অবিরাম বৃষ্টি। বাংলাদেশ সীমান্তে তিস্তা নদীর উপকূলে মেখলিগঞ্জের সংরক্ষিত এলাকা এবং জলঢাকা নদী উপকূলীয় মহাসড়কের অংশবিশেষে জারি আছে লাল সতর্কতা। তিস্তার দোমোহনী অসংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। স্থানীয় সময় সকাল 6টা থেকে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রতি সেকেন্ডে 2174 ঘনমিটার পানি ছাড়ছে কর্তৃপক্ষ। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছে সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।